কখনো ভেবে দেখেছেন কিভাবে একটা মরুভূমির বুক থেকে জ্বলে ওঠা বিশ্বাসের শিখা আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মে পরিণত হল? আজ আমরা ইসলামের সেই ১,৪০০ বছরের লম্বা আর অবিশ্বাস্য যাত্রাপথটা একটু ঘুরে দেখব। সাম্রাজ্যের উত্থান পতন থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ পর্যন্ত সবই থাকবে আমাদের এই আলোচনায়। চলুন শুরু করা যাক। আচ্ছা, ইতিহাসে ডুব দেওয়ার আগে চলুন একটা মুহূর্তের জন্য বর্তমানে ফিরে তাকাই। আজকে এই মুহূর্তে পৃথিবীতে ইসলাম ধর্মকে অনুসরণ করে প্রায় ১৯০ কোটি মানুষ। ভাবা যায় এই বিশাল সংখ্যাটা, এটাই কিন্তু সেই ১৪০০ বছরের দীর্ঘ ইতিহাসের ফল, যে ইতিহাসটা আমরা আজ জানতে চলেছি। তো এই বিশাল ইতিহাসটা সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। আমরা দেখব কিভাবে এক নবীর মাধ্যমে এর শুরু হলো, এরপর খোলাফায়ে রাশেদিন কিভাবে এর ভিত্তি আরও মজবুত করলেন, তারপর এলো বিশাল সব রাজবংশের যুগ, জ্ঞান বিজ্ঞানের এক অবিশ্বাস্য স্বর্ণযুগ, এবং সবশেষে কিভাবে এটা একটা বিশ্ব ধর্মে পরিণত হলো। এটাই হবে আমাদের আজকের যাত্রার রোডম্যাপ। তাহলে চলুন ফেরা যাক সেই শুরুতে। সময়টা ৭ম শতাব্দী, জায়গাটা মক্কা নগরী। এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা নতুন বিশ্বাসের স্ফুলিঙ্গ জ্বলে উঠছে। তো এই নতুন বার্তার একেবারে কেন্দ্রে ছিল একটা, বলা যায়, বিপ্লবী একটা ধারণা, তৌহিদ, মানে একত্ববাদ। সেই সময় যেখানে মানুষ অনেক দেবদেবীর পূজা করত, সেখানে এই বার্তাটা ছিল একদম অন্যরকম। শুধু একজন অদ্বিতীয় স্রষ্টার উপাসনার কথা বলা হচ্ছিল। আর এটাই ছিল ইসলামের মূল ভিত্তি। মক্কায় বছরের পর বছর ধরে অনেক বাধা বিপত্তি সহ্য করার পর ৬২২ খ্রিস্টাব্দে নবী আর তার অনুসারীরা একটা বড় সিদ্ধান্ত নিলেন। তারা মদিনায় চলে গেলেন, যেটাকে বলা হয় হিজরত। আর এই ঘটনাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকেই কিন্তু ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু হয়, আর এখানেই প্রথম ইসলামী সমাজ আর রাষ্ট্রের ভিত্তিটা তৈরি হয়। নবীর ওফাতের পর একটা বড় প্রশ্ন সামনে এলো, এখন মুসলিমদের নেতৃত্ব কে দেবে? রাষ্ট্র কিভাবে চলবে? এই সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ, আর এই পর্বেই শুরু হয় খোলাফায়ে রাশেদিন বা ন্যায়পরায়ণ খলিফাদের যুগ। নবীর পর প্রথম ৪জন খলিফা, মানে ন্যায়পরায়ণ খলিফারা, এই নতুন কমিউনিটিকে ওলি নেতৃত্ব দেন। যেমন ধরুন, প্রথমে আবু বকররা একটা খুব কঠিন সময়ে মুসলিমদের এক করে রাখেন। তারপরে ওমর রায়ের নেতৃত্বে সাম্রাজ্যটা অবিশ্বাস্য দ্রুতগতিতে বিস্তার লাভ করে। উসমানরা একটা অসাধারণ কাজ করেন। তিনি পবিত্র কোরআনকে একটা বইয়ের আকারে নিয়ে আসেন, মানে সংকলন করেন, যাতে এটা চিরকালের জন্য সংরক্ষিত থাকে। আর সবশেষে আলীরাকে কিছু অভ্যন্তরীণ সমস্যা আর মতবিরোধের মোকাবেলা করতে হয়েছিল, যা কিন্তু ভবিষ্যতের রাজনীতির ওপর একটা বড় প্রভাব ফেলে। খোলাফায়ে রাশেদিনের যুগের পর ইসলামী শাসন ব্যবস্থায় একটা বড় সড় পরিবর্তন আসলো। খলিফা নির্বাচনের যে পদ্ধতি ছিল, সেটা সরে গিয়ে শুরু হলো বংশানুক্রমিক শাসন, মানে রাজবংশ। আর এভাবেই জন্ম নিল দুটো বিশাল আর খুব প্রভাবশালী সাম্রাজ্য। আর এই দুটো সাম্রাজ্যের চরিত্র কিন্তু ছিল বেশ আলাদা। যেমন উমাইয়ারা তাদের রাজধানী দামেস্ক থেকে মূলত সাম্রাজ্যের সীমানা বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছিল। অন্যদিকে আব্বাসীয়রা তাদের রাজধানী বাগদাদকে বানিয়েছিল জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর সংস্কৃতির একটা কেন্দ্র। আর এখান থেকেই কিন্তু সেই বিখ্যাত ইসলামী স্বর্ণযুগের শুরু হয়। এবার চলুন ইতিহাসের অন্যতম একটা উজ্জ্বল অধ্যায়ে যাই। আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদ শহরটা শুধু একটা রাজধানী ছিল না, এটা হয়ে উঠেছিল তখনকার পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র। একবার ভাবুন তো সে সময়ের কথা। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, দর্শন, শিল্পকলা, মানে জ্ঞানের এমন কোনো দিক ছিল না যেখানে অসাধারণ সব কাজ হচ্ছিল না। এটা ছিল বলতে গেলে মানব ইতিহাসের একটা বুদ্ধিবৃত্তিক বিপ্লবের সময়। আর এই স্বর্ণযুগের পিছনে ছিলেন আল খাওয়ারিজমির মতো অসাধারণ সব মানুষ। তিনি তো আমাদের অ্যালজেব্রা বা বীজগণিত দিয়েছেন। আবার ধরুন ইবনে সিনার কথা। তার লেখা চিকিৎসার বই ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়ে শত শত বছর ধরে পড়ানো হতো।
আচ্ছা, একটা কেন্দ্রীয় সাম্রাজ্যের যুগ তো একসময় শেষ হলো। এরপর ইসলাম কিভাবে কোনো একটা কেন্দ্র ছাড়াই সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, আর কিভাবে বিভিন্ন সংস্কৃতির সাথে মিশে নতুন নতুন রূপ নিল? চলুন এবার সেই গল্পটা শোনা যাক। প্রথম দিকের বিজয়ের পর ইসলাম কিন্তু ছড়িয়েছে মূলত শান্তিপূর্ণ উপায়ে, যেমন আরব বণিকরা যখন ব্যবসা করতে আফ্রিকার এশিয়া যেতেন, তারা নিজেদের সাথে এই ধর্মকেও নিয়ে গেছেন। আবার সুফিরা তাদের আধ্যাত্মিকতা আর ভালোবাসার বার্তা দিয়ে মানুষের মন জয় করেছেন। আর এরপরে যে বড় বড় সাম্রাজ্যগুলো এসেছে, তারাও এর বিস্তারে অনেক বড় ভূমিকা রেখেছে। আব্বাসীয়দের পর মুসলিম বিশ্ব মূলত ৩টা বড় সাম্রাজ্যে ভাগ হয়ে যায়, আর এখান থেকে ইসলামের বৈচিত্র্যটা আরও স্পষ্ট হয়। তুরস্কে গড়ে উঠেছিল বিশাল উসমানীয় সাম্রাজ্য, যেটা ছিল ইতিহাসের শেষ বড় খেলাফত। ভারতে মুঘলরা ইসলামী আর স্থানীয় ভারতীয় সংস্কৃতির একটা দারুণ মিশ্রণ তৈরি করেছিল। আর পারস্যে আজকের ইরানে সাফাভিরা শিয়া ইসলামকে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে। এরপর আসে আধুনিক যুগ। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৪ সালে উসমানীয় খেলাফত বিলুপ্ত হয়ে যায়, আর এর সাথে সাথে ইসলামী ইতিহাসের হাজার বছরের যে খেলাফত ব্যবস্থা, সেটারও অবসান ঘটে। তখন থেকে মুসলিম বিশ্ব আজকের মতো বিভিন্ন জাতিরাষ্ট্রে ভাগ হয়ে যায়। তো ১৪০০ বছরের এই লম্বা পথ পাড়ি দিয়ে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। এই দীর্ঘ যাত্রার উত্থান পতন, বড় বড় বিজয়, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছানো, আবার নানা বিভেদ, এই সব কিছু মিলে আজকের প্রায় ২০০ কোটি মুসলমানের বিশ্বকে কিভাবে তৈরি করেছে, তাদের পরিচয়, সংস্কৃতি আর ভবিষ্যৎকে বা কিভাবে প্রভাবিত করছে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এই বিশাল ইতিহাসের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।